প্রিয় দর্শক, প্রচার মাধ্যম বিশেষ করে পত্রপত্রিকায় আমরা কী ধরনের খবর পড়তে চাই বা দেখতে চাই? অবশ্যই ভালো খবর, পজিটিভ খবর। কিন্তু আজকের পত্রপত্রিকার শিরোনাম পড়লে বোঝা যাবে কতটা ভালো খবর এবং কতটা মন্দ খবর। তেল নিয়ে তেলেস্মাতি, শিশুদের টিকা নিয়ে রিপোর্ট এবং সংসদ থেকে ওয়াকআউট এবং আন্দোলনের হুমকিও আছে, রাজপথের আন্দোলন। এত দ্রুত এইসব খবর নিশ্চয়ই আশা জাগায় না। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ব রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে আপনাকে শোনাই আগে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, 6 গ্রুপে টাকা খুঁজতে 36 চুক্তি, বিদেশে অর্থ পাচার, রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু। দৈনিক যুগান্তর, তেল চুরির আকড়া ডিপো, সারা দেশে চোর চক্রের জাল বিস্তার, সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে উত্তাপ, সংকট নিরসনে সবার নজর সর্বদলীয় কমিটিতে। দৈনিক সমকাল, মশায় দিশেহারা নগরবাসী, এখনও বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে প্রশাসক নিয়োগ। কালের কণ্ঠের শিরোনাম, কিসের দেশ, নিজেরটা আগে, 5 কোটির আইনে 1.5 কোটির বৃদ্ধাঙ্গুলি, বিদেশে অর্থ পাচারকারীদের শাস্তি প্রচলিত আইনেই হবে। দৈনিক ইত্তেফাক, পাচারকৃত শব্দ পুনরুদ্ধার করায় সর্বোচ্চ অগ্রাধিকার, হামের টিকা রবিবার থেকে, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। বাংলাদেশ প্রতিদিন, $234 বিলিয়ন পাচার। মানবজমিনের শিরোনাম, বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব 1 সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে, ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। খবরের কাগজ, দুর্নীতির টুটি চেপে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী বলেছেন। যুদ্ধ নিয়ে ঢাকায় বিবৃতিতে অসন্তুষ্ট তেহরান, যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, ইরানের না। আমার দেশের শিরোনাম, অনিশ্চয়তা বিচার বিভাগের স্বাধীনতা, আমাদের সময় আওয়ামী লীগ আমলে পাচার $234 বিলিয়ন। কালবেলা শিরোনাম, দেশ বিদেশে দেওয়ানবাগির কারি কারি ব্যক্তিগত সম্পদ। দৈনিক করতোয়া, প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, সংসদ থেকে জামাত এনসিপির ওয়াকআউট। যায় দিনের শিরোনাম, পাচারের অর্থ ফিরিয়ে আনা হবে, সরকার ও বিরোধী দল অনড় সংবিধান সংস্কার প্রশ্নে। আলোকিত বাংলাদেশ, আওয়ামী লীগের আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে। আজকের পত্রিকা, আন্দোলনের হুমকি বিরোধীদের, রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, পাচার করা অর্থ ফেরাতে সর্বোচ্চ অগ্রাধিকার। একেবারে শেষ শিরোনামটা নিয়ে যদি আলোচনা করি, বলা হচ্ছে আন্দোলনের হুমকি বিরোধীদের। বিশেষ করে গতকাল সংসদে ওয়াকআউট হয়েছে সংস্কার প্রশ্নে। তো কি মনে হয়, এত দ্রুত কি আবার রাজপথ উত্তপ্ত করবার কোনো চেষ্টা নাকি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আমাদের এবারে যে পার্লামেন্টটা, এই পার্লামেন্টটার অনেকগুলো কারণে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে এবং অনেক বছর পর নিশ্চয়ই আপনি খেয়াল করবেন যে পার্লামেন্টের আলাপ আলোচনার প্রতি মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। মানুষ খুব নজর দিচ্ছে, মনোযোগ দিয়ে দেখছে কে কি বলল। জাতীয় সংসদের অধিবেশনের বিষয়ে মানুষের আগ্রহের জায়গাটা একেবারে শূন্যে চলে তলানিতে। মাঝে মধ্যে শুনতো, কারণ সেখানে গান শোনা যেত, নেতা নেত্রীকে উদ্দেশ্য করে কবিতা আবৃত্তি হতো, কৌতুক হতো। তো সেখান থেকে কিছুটা বেরিয়ে এসেছে, এটাকে আমি ইতিবাচকভাবে, কাজের কথা বলা হচ্ছে, ইতিবাচকভাবে দেখি। তবে সংকটটা তৈরি হয়েছে জুলাইকে ঘিরে। জুলাইয়ের যে ঘোষণা, জুলাইয়ের যে প্রত্যাশা, এই জায়গাগুলো পলিটিশিয়ানরা একটা কথা বারবার বলছে যে আমাদের এখানে বিভিন্ন সময় যে রেজিম পরিবর্তনের আগে পরে আমাদের এখানে রাজনীতিতে বড় বড় অনেকগুলো ঘটনা ঘটে, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না। জুলাইয়ের বেনিফিশিয়ারি যদি বলেন, সুবিধাভোগী যদি বলেন, মোটামুটি কম বেশি সবাই। বিএনপির কথা বলা হচ্ছে, বিএনপির যিনি প্রধানমন্ত্রী তিনি নির্বাসনে ছিলেন, এটি সত্য। জুলাই না হলে হয়তো তিনি দেশে আসতে পারতেন না, অথবা তাদের নেতাকর্মীরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করছে তারা ক্ষমতায় বসেছেন, এটি হয়তো পারতেন না। কিন্তু একই সাথে এটাও সত্য যে আমাদের হান্নান মাসুদ অথবা অন্য যারা আছেন তারা ওই হলে যেভাবে ছিলেন সেভাবেই থাকতেন, তারাও হয়তো এমপি হতে পারতেন না।
আমাদের যিনি বিরোধী দলের নেতা তিনিও তো জেলে ছিলেন। সুতরাং পরিবর্তনটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে আসেনি, পরিবর্তনটা অনেকের ক্ষেত্রে আসছে। আমাদের ক্ষেত্রেও পরিবর্তনটা আসছে, আমরা পার্লামেন্টে গানের বদলে আলোচনাটা শুনছি। তবে খেয়াল করতে হবে যে এই জুলাইটা যাতে বেহাত না হয়, আবার জুলাইকে যাতে আমাদের রাজনীতি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অর্জন এইটার পরিপূরক হিসাবে, প্যারালাল হিসাবে দাঁড় করানো না হয়। যে ভাষায় বলা হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলে দেব, এটা সংসদীয় রাজনীতিতে ইতিবাচক কোনো ভাষা না। জেএনজির কথা বলা হচ্ছে, এটি বলা হচ্ছে, কিন্তু প্রকৃত ঘটনা হান্নান হচ্ছে, মাসুদের কথা বললেন, তিনি কিন্তু বলেছেন প্রকৃত ব্যাপারটা যেটা, সেটা হলো যে এখন যেভাবে বলা হয়, আমাদের জেনজি শুধু না, বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনের রিফ্লেকশনটা হয়েছে আগস্টের 5। কিন্তু যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হয়নি। সেই যে স্বপ্নটা বেহাত হয়ে গেছে। আবার এখনকার প্রেক্ষাপটে যদি আপনি খেয়াল করেন, পুরো জেনজি, এই যে পরিবর্তনকামী মানুষ, সবাই যে হান্নান মাসুদদের সঙ্গে, এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে আছে বা ছিল, এটিও সঠিক না। আজকে কেউ যদি মনে করে 5 আগস্টের আগে আমাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, বিশেষ করে তরুণরা, এখন ডাক দিয়ে দেখুক তো কতজন মানুষ নামে। কিন্তু এই তরুণদেরকে বারবার ব্যবহার করা হয়েছে। আমাদের দর্শক যারা এই যে অনুষ্ঠানটি যারা দেখছেন, গত 1 বছরে, 1.5 বছরে তাদের জীবনের কতটুকু পরিবর্তন এসেছে, তাদের আর্থিক সমৃদ্ধি এসেছে কতটুকু। কিন্তু এই গণ অভ্যুত্থানের অনেক পোস্টার বয়ে জীবনের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই, এই যে জেনজিদের কথা বলেন, তারা কি এই খবরগুলো রাখে না? তারা রাখে। তারা দেখতে পাচ্ছে না যে অন্য কারো পরিবর্তনটা হয়নি, অল্প সংখ্যক মানুষের জীবনের যে পরিবর্তনটা এসেছে। কিভাবে এসেছে? নিশ্চয়ই স্বাভাবিক যে পদ্ধতি ধনী হওয়ার, সেই পদ্ধতি না। কারো বিএনপিকে এই জায়গাটা মনে রাখতে হবে, জুলাইয়ের সুবিধাভোগীদের সবথেকে বড় অংশ হিসাবে সে যেন জুলাইয়ের স্পিরিট থেকে সরে না যায়। একই সঙ্গে বিএনপিকে উচ্ছেদ করে দিব, বিএনপিকে তাড়িয়ে দিব, এই যে ভাষ্যগুলো আসছে, এগুলো যে এক ধরনের টেনশন ক্রিয়েট করছে, উত্তেজনা তৈরি করছে। আমার দেশের এই মুহূর্তে যে সমস্ত এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল, সেই এজেন্ডাগুলো আলোচনায় নাই। গতকালকেও দেখলাম সুনামগঞ্জের একটি পরিবারের কাছে খবর এসেছে, রাজমিস্ত্রি পরিবার, একটা মাত্র ছেলে, জমি বিক্রি করে 27 লক্ষ টাকা দিয়েছিল দালালকে, তার লাশ ভূমধ্য সাগরে ভাসছে। আমাদের এই পার্লামেন্টে তাদের স্মরণে অন্তত 1 মিনিট নীরবতা পালন করা উচিত ছিল। সেই সময়টা কই? আমাদের পার্লামেন্টে 40টা শিশু মারা গেল, অন্তত তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা উচিত ছিল, তাদের জন্য দোয়া প্রার্থনা করা উচিত ছিল। কিন্তু আপনি যদি এগুলোকে না করেন, মানুষের জীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলোকে যদি আপনি অ্যাড্রেস না করেন। আপনি খুবই যথার্থ কথা বলেছেন, বিশেষ করে টিকার অভাবে হামের ক্ষেত্রে যে শিশুরা মারা গেল, একেবারে এবং সংশ্লিষ্ট মন্ত্রী বললেন যে সেই হসপিটালের যে পরিচালক, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। এখন এটি তিনি তার ক্ষোভের জায়গা থেকে বলেছেন। কতগুলো জায়গায় আসলে ক্ষোভ মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। এবং আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের অনেক কিছু নিয়ে এত আলোচনা হয়, এটি কিন্তু মন্ত্রী যেদিন বলেছেন তার আগের দিন পত্রিকা এসেছে, কিন্তু ঘটনাটা তার অনেক আগে। কিন্তু কোনো মিডিয়াতে জায়গা পাচ্ছে না। অমুক মডেল বা অভিনেত্রী কি দিয়ে সকালবেলায় নাস্তা করেছেন, এটি আমাদের মিডিয়ায় আসে। কে আম কেটে খান নাকি খোসা ছিলে খান, এটি নিউজে আসে। কিন্তু এই ঘটনাগুলো যেভাবে অ্যাড্রেসটা পাওয়ার কথা, সেটি সেভাবে পায়নি। সেটি রাষ্ট্র, সভ্য সমাজ, নাগরিক সমাজ কারো কাছেই না। এই যে টাকা পাচার, বিশেষ করে $234 বিলিয়ন পাচার, ফ্যাসিস্ট আমলে এই পাচার হয়েছে এবং 10টা দেশের সাথে যোগাযোগ করে 3টা দেশের সাথে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে টাকা ফেরতের ব্যাপারে। কি মনে হয় আপনার? আমাদের দেশ থেকে টাকা পাচার হয়, এটি নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই, বিতর্ক করারও কোনো সুযোগ নেই। এটা ফেরত আনা দরকার, এটা নিয়েও কোনো প্রশ্ন নেই। যারা যখন ক্ষমতায় থাকেন, তারা ক্ষমতাকে ব্যবহার করে টাকা পাচার করেন। এখানে সাধু এবং সন্ন্যাসী বলে কেউ নেই। সুযোগের অভাবে অনেকেই সৎ, সুযোগ না পেলে অনেকেই সৎ, সুযোগ পেলে এই কাজটা করেন। সবাই করেন এটা আমি বলবো না।
এবং ক্রমশই আমাদের রাজনীতিতে অনেকগুলো রাজনৈতিক এজেন্ডার একটা হয়ে দাঁড়িয়েছে লুণ্ঠিত অথবা পাচারকৃত অর্থ ফেরত আনা, এটি নিয়ে রাজনীতি হয়। আওয়ামী লীগের সময় এটি নিয়ে তারা প্রচুর রাজনীতি করেছে এবং ক্ষমতায় আসার পর প্রথমবার আরাফাত রহমানের টাকা ফেরত আনছি এই কথা বলে ঢাকঢোল পিটিয়ে 7-8 কোটি টাকা ফেরত এনেছিল এবং সেটি নিয়ে প্রচুর কথাও হয়েছে। কিন্তু তার বিপরীতে কয়েক হাজার কোটি টাকা, কেউ কেউ বলে কয়েক লক্ষ কোটি টাকা এটি পাচার হয়েছে। যদিও আবার বলছি যে আমাদের রাজনীতির এজেন্ডার একটা জায়গা হচ্ছে টাকা পাচার, কখনো কখনো সংখ্যাটা আবার কিন্তু এমনভাবে উপস্থাপন করা হয় যেটা আপনার যে ডেভেলপমেন্ট বাজেটের থেকে অনেকটা বেশি হয়ে যায়। অঙ্ক টঙ্ক করলে দেখা যায় যে হিসাব টিসাব করলে যে সংখ্যাটা অনেক বেশি। আমরা 1 টাকাও যদি পাচার হয়ে থাকে তার সাথে যিনিই যুক্ত থাকুক না কেন তাদেরকে আইনত ব্যবস্থা, এই টাকা ফেরত আনা। অন্তর্বর্তী সরকার প্রচুর ঢাকঢোল পিটিয়েছিল টাকা ফেরত আনবে, আনেনি। আমরা চাই ওই আওয়ামী লীগের মতো যাতে টাকা পাচারটাকে নিয়ে কেউ রাজনীতি না করে। আপনি অন্তর্বর্তী সরকারের কথা বললেন, কালের কণ্ঠে আজকে একটি বিরাট রিপোর্ট হয়েছে। কালের কণ্ঠ অনুসন্ধান, এখানে বলা হচ্ছে ডক্টর ইউনূসের একটি কার্টুন ছাপা, কিসের দেশ নিজেরটা আগে। গতকাল থেকে মোটামুটি এটি বেশ আলোচনা আছে। কালের কণ্ঠটা সোশ্যাল মিডিয়াতে দেখছি আমি রাত্রেই, যথার্থ এর ভেতরে সত্যতা আছে। আচ্ছা, এবং এর জন্য আপনার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। আমরা ওই গত 1.5 বছরের পত্রপত্রিকা দেখলে দেখতে পাবো যে আমরা যে মানুষটাকে সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে আমাদের অভিভাবক বানিয়েছিলাম, তিনি তার অভিভাবকত্ব গ্রহণ করেননি। আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধার জায়গাটা কখনো কখনো কেউকে সুযোগ থাকার পরেও এই জায়গাগুলোকে বৃহত্তর জনগণের স্বার্থে অথবা নিজের যে পজিশনটাকে ধরে রাখার জন্য যেটা করতে হয় সেটি তিনি করেননি। আপনি আমাকে এসে বলছেন যে বছরে ভয়েস মেইল পাঠিয়ে এ পরিশোধ করুন, কর পরিশোধ করুন, আর নিজে আপনি কর দিবেন না, সুযোগ পেয়ে কলম হাতে পেয়ে সেটিকে মাপ করে নিচ্ছেন। একের পর এক মামলা থেকে নিষ্কৃতি নিয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে সিদ্ধান্ত এসেছে। ব্যাংক সবার ক্ষেত্রে আপনি বলছেন যে বয়স মেনে একজন সরকারি কর্মকর্তার 10 বছরের বেশি চাকরি করা উচিত না, ইত্যাদি ইত্যাদি। অথচ আপনি আমৃত্যু আপনার দায়িত্ব পালন করবেন। এই যে স্ববিরোধিতার জায়গাগুলো ছিল, আমাদের যে রক্তক্ষরণটা হচ্ছে সমাজে, এই রক্তক্ষরণ বন্ধ করার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা তো প্রপারলি সেই দায়িত্ব পালন করেনি। তাহলে ইতিহাস কি বলবে? ইতিহাস অবশ্যই আজ হোক কাল হোক এটিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ইতিহাস ভুলে যায় না। আজকে যারা পালিয়ে আছেন, অসহায় অবস্থায় আছেন, কখনো কখনো তাদের কথাবার্তা শুনলে মায়াও লাগে। তারা কি 2 বছর আগে ভেবেছিলেন যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন? অনেক ধন্যবাদ আপনাকে। মশা নিয়ে অনেকবার কথা বলেছি এই অনুষ্ঠানে, প্রায় বলতে বলতে আমার কাছে মনে হয় যে এটা বোধহয় একটা স্বাভাবিক ব্যাপার। সংবাদপত্রের শিরোনাম হবে এবং যারা দেখবা তারা দেখবে, কিছুই হবে না। মশায় দিশেহারা নগরবাসী। রাইট, মশায় দিশেহারা নগরবাসী। আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, আপনি কোথাও দাঁড়াতে পারবেন না, ঘরের মধ্যে, বিশেষ করে সন্ধ্যার পরে, রাতে, সন্ধ্যার পরে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের শহর অপরিষ্কার যখন থাকে তখন এই ধরনের প্রাদুর্ভাবটা বাড়ে। মশা, তারপরে হচ্ছে এই যে মশাবাহিত যে সমস্ত অসুখগুলো। কিন্তু পরিচ্ছন্ন যে কাজটা, এই কাজটা ঢাকা শহর যেভাবে গড়ে উঠেছে এটা কেবল সরকারের পক্ষে সম্ভব না। নাগরিক সহযোগিতা দরকার, নাগরিক সচেতনতা দরকার। কিন্তু আমাদের এখানে প্রথম উদ্যোগটা দরকার সরকারের, কিন্তু সরকার সেই উদ্যোগটা নেয়নি। নাগরিকদের পক্ষ থেকেও যতটুকু ভূমিকা রাখা, হ্যামিলনের বাঁশিওয়ালা এসে বাঁশি বাজাবে, আমরা তার বাঁশির পেছনে যাব, আমরা গিয়ে আমাদের দায়িত্বটা পালন করব, কিন্তু বাঁশি তাকে বাজাতে হবে। আমাদের এখানে এই বাঁশিটা কেউ বাজায়নি। গত 1.5 বছর বা 2 বছর এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা বিপ্লবের অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব দিয়েছিলাম, সেই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা প্রচুর কথা বলছেন। অনির্বাচিত ব্যক্তিদেরকে সিটি কর্পোরেশনের স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হচ্ছে। এজাজ সাহেব কি নির্বাচিত ছিলেন? অন্তর্বর্তী সরকার তাকে খুঁজে এনে যে দায়িত্ব দিয়েছিলেন সিটি কর্পোরেশনের, মাত্র 1.5 বছর, তিনি পালিয়ে বেড়ান কেন এখন? তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন? স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুইয়ার তার যে ব্যক্তিগত সহকারী, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন বিদেশ যাত্রা? আপনি যার কথা বললেন
তিনি তো মেয়র পদে নির্বাচন আমি ওই করবেন। জায়গাটায় জি, বলছি জি। যে এই যে মানুষগুলো আমরা যাদেরকে বড় বড় জায়গায় বসিয়েছিলাম, আমাদের বিশ্বাসের সাথে সবাই বিশ্বাস ভঙ্গ করেছে, প্রত্যেকেই বিশ্বাস ভঙ্গ করেছে। ডক্টর ইউনূস বলেন, আমাদের আগের সংস্কৃতি উপদেষ্টা বলেন, শিল্পকলার ডিজি তার বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন, দুর্নীতির অভিযোগ। তিনি এসে এখন আবার বেশ বড় বড় কথাগুলো বলছেন। যাই হোক, আমাদের এই জায়গাটায় তো এগুলো সবথেকে বড় সুবিধা। আমরা যেটা চাই, আমরা একটা পরিবর্তন চাই। জুলাইটা এসেছিল একটা পরিবর্তনের জন্য, কেবলমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য না, পরিবর্তনের জন্য। পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তন, অর্থবহ পরিবর্তন। এতগুলো মানুষ, আপনি ভাবেন 1400 মানুষ জীবন দিয়েছে, এটা খুব সহজ কথা না। কিন্তু তারপরেও আমরা যে অবহেলাটা পাচ্ছি, আমরা কি এটি চেয়েছিলাম? একজন মানুষের সাথে আপনার ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে, 80 বছর 90 বছর বয়স, আপনি তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন বিচার সম্পন্ন করার আগে। এই যে প্রতিশোধ, এই প্রতিশোধের জন্য কিন্তু জুলাই আসেনি। আজকে রাস্তায় যে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, এই মুহূর্তে আসলে মানুষ এই ধরনের আন্দোলনটা চায় না। একেবারে এই শেষ, আন্দোলনের সাথে যুক্ত হবে বলে আমার মনে হয়। একেবারে শেষের দিকে আমরা এই বিশেষ করে শিরোনামটা যখন পড়লাম তখনও একটু অবাক হলাম। যুদ্ধ চান না ট্রাম্প, ইরানের না। সম্ভবত ট্রাম্প একটা বিপদের মধ্যে পড়েছে। আচ্ছা, ইরানের উপরে যেটা হচ্ছে, এটা সম্পূর্ণ আগ্রাসন। আমেরিকা এবং তার পুত্র ইসরায়েল ইসরায়েলকে রক্ষা করার জন্য যে আগ্রাসনটি চালিয়েছে এবং তার বিরুদ্ধে ইরান যে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে, আমি ইরানকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। এবং সারা পৃথিবীর মানুষ যেভাবে ইরানের পক্ষে দাঁড়িয়েছে, আমেরিকার এই আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে মাতুব্বারি করতে গিয়ে কখনো না কখনো ধরা পড়ে যেতে হয়, সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একটা লাইন বোধহয় বলে শেষ করি, ছোট বলিয়া কাউকে অবহেলা করিতে না। একদম তাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, যদি যুদ্ধটা থামে সেটা তো আসলে স্বস্তির বিষয়। আদৌ কি থামবে? কারো কারো একগুঁয়ামি, যার ফলে পৃথিবীটা এত অশান্ত, সেটার ভবিষ্যৎ কিন্তু খুব সুখের না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।